এই যে ম্যাথটা এখানে প্রমাণ করতে বলছে কজ স্কোয়ার 15 কজ স্কোয়ার 25 প্লাস ডট ডট ডট, তার মানে এখানেও অনেকগুলো পদ আছে, প্লাস কজ স্কোয়ার 75 ডিগ্রি। তো যদি তোমার 75 ডিগ্রি হয়, এই ধারাটার সমষ্টি বলছে 7/2 তোমাকে প্রুফ করার জন্য। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছি। তা আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে প্রথমেই বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড লিখে আমার প্রথম কাজ হবে এই পুরো ধারাটাকে কমপ্লিট করা। পুরো ধারাটাকে যদি আমরা কমপ্লিট করি, কজ স্কোয়ার 15 ডিগ্রি, কজ স্কোয়ার 25, এরপর একটা কত হবে তোমরা আশা করি সবাই বুঝতেছো, এটা একটা সমান্তর ধারা। 15-র পরে 25 কত বাড়ছে বলো? 10 করে বাড়ছে। তাহলে 15-র পরে 25, এরপরে হবে 35, 35, এইভাবে চলতে থাকবে। তাহলে এরপরটা হবে কজ স্কোয়ার 45 ডিগ্রি, এরপরে এখানে হবে কজ স্কোয়ার 55 ডিগ্রি, নিচে লিখি আমরা, এরপরে কজ স্কোয়ার 65 ডিগ্রি, আর সর্বশেষ কজ স্কোয়ার 75 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, ধারাটাকে প্রথম কাজ আমি বাম পক্ষ লিখে, আমার প্রথম কাজ লেফট হ্যান্ড সাইড লিখে আমরা ধারাটাকে কমপ্লিট করব। আমাদের যে সকল ফ্রেন্ডরা এখনও জয়েন করে নাই, আমরা তাদেরকে মেনশন করতে থাকি যেন তারা খুব দ্রুত জয়েন করে, এবং কে কতগুলো শেয়ার করছি কমেন্টসে উল্লেখ করে দেই। ক্লাসটাকে শেয়ার করতে থাকি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করি। তো খেয়াল করো, আমি 15 থেকে 75 পর্যন্ত সবগুলো লিখছি প্যাটার্ন বুঝে। এই যে 15-র পরে 25, দ্যাট মিনস 10 করে বাড়বে, 35, 45, 55, 65, 75। এইবার আমি এখানে কি করব, সবাই একটু ভালো করে শুনবো আমরা। এখানে দেখো মোট পদ আছে 1টা 2টা 3টা 4টা 5 6 7। তুমি যেই কাজটা করবা, এই 7টাকে সমান ভাগে বিভক্ত করো। খেয়াল করে দেখো, এই 7টার মধ্যে এইটার মান কিন্তু আমরা জানি। আমরা কি জানি cos 45 ডিগ্রির মান কত? তোমরা সবাই কিন্তু জানো, আমরা দেখে আসছি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√2। এটা কিন্তু সবাই আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এই ভ্যালুটা আমরা সবাই জানি। তাহলে এখানে এইটা যেটার মান আমরা জানি, ক্যালকুলেটার উইদাউট ইউজিং ক্যালকুলেটার, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 এবং 90, এই মানগুলো আমরা বের করা শিখছি। তাহলে এইটা বাদে বাকিগুলোর মান আমি জানি না। তো যেইটার মান জানি ওইটাকে আমি রেখে দিব। বাকি দেখো এখানে আছে কয়টা? আছে 6টা, 1 2 3 4 5 6। তুমি যেটা করবা, প্রথম 6টাকে সমান ভাগ করলে কত হয়? 3 হয়। তুমি যদি 6টাকে সমান ভাগ করো, এখানে 3টা করে হবে। তাহলে প্রথম 3টা পর্যন্ত তুমি রেখে দিবা। প্রথম 3টা কি করব, ঠিক যেভাবে আছে ওভাবেই আমি রাখবো। কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি। আর এই যে cos 45, এটার মান হচ্ছে আমার 1/√2, আর স্কোয়ার আছে এই যে এখানে স্কোয়ার। আশা করি সবাই খেয়াল করতেছি। অথবা এক কাজ করতে পারি, আমরা সাপোজ পরের লাইন লিখবো, এটাকে আমরা বলতে পারি আমরা cos 45 ডিগ্রি স্কোয়ার। যেহেতু এইটার মান আমরা জানি, এটাকে আমরা লিখলাম cos 45 ডিগ্রি স্কোয়ার। আর প্রথম 3টাকে কেন রেখে দিছি? আমরা বলছিলাম যেইটার মান জানি ওইটা বাদ দিয়ে এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো সমান ভাগ করলে 3টা, প্রথম 3টাকে আমরা রেখে দিব, পরের 3টা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা বলো দেখি আমাকে, পরের 3টা নিয়ে এখানে কি কাজ করব? পরের 3টা নিয়ে এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, পরের 3টা নিয়ে এখানে খেয়াল করো, কজ স্কোয়ার 55 65 75। এই 3টাকে আমরা একটু ভাঙাবো। ভাঙানো বলতে আমরা কি বোঝাচ্ছি সবাই একটু খেয়াল করো। এই যে এইটা কজ স্কোয়ার 55 ডিগ্রি, এইটাকে আমরা একটু ভাঙাবো। কিভাবে ভাঙাবো? লিখলাম কজ স্কোয়ার, বলো তো এটা কি 90-র থেকে ছোট নাকি বড়? এটা কিন্তু 90-র চেয়ে ছোট প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 90-র থেকে ছোট আমি 90 আকারে প্রকাশ করব। এই যে লিখলাম 90 ডিগ্রি, আমাকে বলো 90 থেকে কত বিয়োগ করলে 55 ডিগ্রি হয়? আমি 90 ডিগ্রি লিখলাম, এখন যেহেতু ছোট বিয়োগ করব। 90 থেকে কত বিয়োগ করলে 55 হয়? কত বিয়োগ করলে হয় বলো তো? তোমরা যদি 35 ডিগ্রি বিয়োগ করো, দেখবা 90 থেকে 35 বিয়োগ করলে 55 হয়। তাহলে একটার কাজ আমার শেষ। এই যে
এইটার কাজ আমার শেষ। এইবার এরপরে কোনটা আছে, এরপরে এই যে এখানে এইটা আছে আমার, তো লিখলাম কজ স্কোয়ার। আবার এটাকে ভাঙাবো, ভাঙানো বলতে 90-র সাথে যোগ অথবা বিয়োগ। এখানে 65 ডিগ্রি আছে, তো 90 থেকে কত বিয়োগ করলে 65 ডিগ্রি হয় সবাই চেক করে দেখো। 90 থেকে যদি আমরা 25 ডিগ্রি বিয়োগ করি, 90 থেকে যদি আমরা 25 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমার 65 ডিগ্রি হয়। এবং শেষেরটা, তো শেষেরটাকে আমরা কজ স্কোয়ার লিখলাম। এইটাকে আবার আমাকে বলো তো 90 থেকে কত বিয়োগ করলে 75 হয়? আশা করি সবাই আমরা বুঝতেছি। 90 থেকে যদি আমরা 15 ডিগ্রি বিয়োগ করি তাহলেই কিন্তু 75 ডিগ্রি হয়। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এই ম্যাথের কৌশলটাকে, কৌশল হচ্ছে যেটার মান জানি ওটা নিয়ে কোনো কাজ করব না, মান বসায় দিব। বাকি যতগুলো থাকবে সমান ভাগ করে প্রথমগুলো রেখে দিব, শেষেরগুলো ভাঙাবো। এখানে এইটা বাদে টার্ম আছে 6টা, তো প্রথম 3টাকে আমরা রেখে দিছি, পরের 3টাকে আমরা ভাঙাইছি। কি আকারে ভাঙাবো? 90-র সাথে যোগ অথবা বিয়োগ। যেহেতু ছোট আছে সেহেতু 90 থেকে আমরা বিয়োগ করতেছি, যদি বড় হইতো তখন 90-র সাথে আমরা যোগ করতাম। আশা করি সবাই স্ট্র্যাটেজি বুঝতে পারছি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করব সবাই। এই যে এখানে লিখলাম কজ স্কোয়ার 15 ডিগ্রি, তো খেয়াল করি আমরা এখানে, তাহলে এই যে এখানে কজ স্কোয়ার 25 ডিগ্রি, এরপরে কজ স্কোয়ার 35 ডিগ্রি, এই যে এখানে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো লিখলাম 1/√2 স্কোয়ার। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে তাকাও, এখানে সবাই একটু তাকাও। 90 আকারে ভাঙাইলে এখানে খেয়াল করেন তো 90 কয়বার? একবার। কিছু নাই মানে এখানে একটা 1 আছে, দ্যাট মিন্স 90 আছে একবার। এক কি জোড় নাকি বেজোড়? 90 আছে একবার, কিছু নাই মানে একবার, এক কিন্তু বিজোড়। আর আমরা জানি যদি বিজোড় বার 90 থাকে কস চেঞ্জ হয়ে যেন কি হয়? সবাই আশা করি বলতেছো আমাকে, কস চেঞ্জ হয়ে সাইন হয়। এই যে লিখলাম আমরা সাইন, কীভাবে লিখলাম আমি আবার বলতেছি, কস চেঞ্জ হয়ে আমার সাইন হবে। কিভাবে? 90 ডিগ্রি আকারে ভাঙালে 90 একবার, কিছু নাই মানে একবার, বেজোর কস চেঞ্জে সাইন হবে, লিখলাম সাইন স্কোয়ার। আর এইটা থাকে আমার 35 ডিগ্রি। এখানে চিহ্নের কোনো কাজ নাই, কারণ এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট, যেখানে অল প্লাস। আরেকটা কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে যদি মাইনাস হয়ও আলটিমেটলি প্লাস হয়ে যায়, দ্যাট মিনস কোয়াড্রেন্ট নিয়ে কোনো সমস্যা আমার নেই। তাহলে এইটা কি হবে বলো তো? এই যে এইটা হবে 90 ডিগ্রি আকারে ভাঙানো আছে, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার 25 ডিগ্রি। আশা করি সবাই খেয়াল করতেছি। এই যে 90 একবার, কিছু নাই মানে একবার, কজ স্কোয়ার চেঞ্জ হয়ে যাবে সাইন স্কোয়ার 25 ডিগ্রি। সর্বশেষ এইটাকে ভাঙাইলে কি হবে বলো? এইটাকে ভাঙাইলে চেঞ্জ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার, এখানে কি লেখা দেখা যাচ্ছে? সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এই যে এখানে আমার 90 ডিগ্রি একবার, কজ স্কোয়ার চেঞ্জ হয়ে হবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আশা করি সবাই লাইনটা বুঝতে পারছি। এখন দেখো, এখন হচ্ছে আমার খেলা শেষ, এই ম্যাথের খেলা এখন শেষ হয়ে যাবে। সবাই একটু খেয়াল করি, এখন তোমরা একটা কাজ করতে পারো। এখানে এই যে দেখো কজ স্কোয়ার 15, এই যে সাইন স্কোয়ার 15, বলো তো কী হবে? দুইটা মিলে কিন্তু আমরা সূত্র জানি, কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আমার বোর্ডে জায়গা নাই, তোমরা একটু সিরিয়াল করো। তারপর এই যে এইটা আর এই যে এখানে এইটা, এই দুটাকে একসঙ্গে লেখো। তারপর এখানে, তাহলে এখানে বোর্ডে লিখতে আছে যে আমি লিখে দিচ্ছি আমি, কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস, তোমরা সবাই লেখো, আমিও লিখতেছি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। দুটাকে একসঙ্গে করলাম, এইটা একটা অংশ, চাইলে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তারপরে কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি, এইটা আমার আরেকটা অংশ। আর এই যে এখানে আরেকটা হচ্ছে আমার কজ স্কোয়ার 35 ডিগ্রি, কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি,
এইটা হচ্ছে আমার আরেকটা অংশ, আমি অ্যাঙ্গেল ওয়াইজ মিলাচ্ছি। আর শেষে আমার এই যে 1/√2কে স্কোয়ার করলে জন্য কি হয়, 1/2 হয়। আশা করি সবাই লিখে ফেলতেছো। 15-এর সঙ্গে 15, 25-এর সঙ্গে 25 আর 35-এর সঙ্গে 35। এখন সবাই তোমরা জানো কদ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ফর্মুলা হচ্ছে 1। এই যে একটা 1, এই যে দুইটা 1, আর এই যে এখানে আরেকটা 1, একটা 1, দুইটা 1, তিনটা 1, আর সাথে কি আছে বলো তো, সাথে আছে আমার হাফ। এই যে এখানে 1/√2কে স্কোয়ার করলে আমার হাফ হয়েছিল। তো বলো অ্যান্সার কি হবে? বাকি কাজ তোমরাই করতে পারো। বাকি কাজ এখানে কি আমার লেখার দরকার আছে? এইটা কাজ করলে হবে 7/2। তোমরা লসাগু করে দেখো, কাজ করলে 7/2, আর এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটাই যদি তুমি চাও অ্যাজ এ এমসিকিউ সলভ করবা, যদি তোমাকে এমসিকিউ পরীক্ষায় আসে, তোমাকে কিছু অপশন দিয়ে দিল, বললো কোনটা হবে অপশন, তুমি কিভাবে বুঝবা? প্রিয় শিক্ষার্থীরা, এইটার অ্যান্সার বের করার জন্য তোমাকে প্রথমেই ধারাটার পদসংখ্যা, এটা হচ্ছে এমসিকিউর জন্য, এমসিকিউ বা হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমাকে প্রথমেই ধারাটার পদসংখ্যা বের করতে হবে। অ্যান্ড পদসংখ্যা কিভাবে বের করতে হয়, এই ধারার পদসংখ্যা বের করার সূত্র কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে এসএসসির সময় তোমরা কিন্তু শিখে আসছো। কোথায় শিখে আসছো? সমান্তর ধারা চ্যাপ্টারে। সমান্তরে ছিল, গুণোত্তরে ছিল। এইটা কিন্তু সমান্তর ধারা মাই ডিয়ার স্টুডেন্টস, 15, 25, 35, 10 করে বাড়ছে সমান্তর ধারা কিন্তু এটা। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই রকম, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে আমার সাধারণ অন্তর, কখন +1। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হয়? সমান্তর ধারার জন্য। আর আমাদের এখানে যেই ম্যাথগুলো আসে, ম্যাথগুলো আমার সমান্তর ধারাই হয়, ম্যাথগুলো সমান্তর ধারাই হয়। অনেকের কাছে মনে হইতে পারে এই সূত্র তো আমরা দেখি নাই, তোমরা দেখছো প্রিয় শিক্ষার্থী। এই যে মনে করো শেষ পদটাকে পি দ্বারা প্রকাশ করা হইলে a প্লাস n-1 ইন্টু ডি, তুমি এখান থেকে n এর মান বের করো, দেখবা তুমি এইটাই পাচ্ছ। সবাই যে এখান থেকে যদি n এর মান বের করো, এখানে p হচ্ছে আমার শেষ পদ, p হচ্ছে শেষ পদ, এইটা প্রথম পদ, এইটা পদ সংখ্যা, এইটা হচ্ছে সাধারণ অন্তর। এখান থেকে তুমি n এর মান বের করো, দেখবা এই ফরম্যাটটাই পাবা। কি পাবা তুমি? এই যে এখানে এইটা পাবা, p মাইনাস প্রথম পদ মাইনাস a বাই হচ্ছে d প্লাস 1। তুমি যদি এখান থেকে কাজ করো, তুমি এই লাইনটা পাবা, এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর +1। তোমরা চেক করে দেখো, দেখো এটাই পাবা তোমরা। এখন এইটার জন্য যদি আমি করতে চাই এই ম্যাথের জন্য তাহলে n = আমাকে বলো তো শেষ পদ কত? 75। জাস্ট সংখ্যাটা লিখবো আমরা, তাহলে লিখলাম 75 মাইনাস প্রথম পদ কত? 15, লিখলাম 15। একটু খেয়াল করো এখানে কত করে বাড়ছে? 15, 25, 30 বাড়তেছে 10 করে। এই যে 15-র পরে 25, তারপর হবে 35, তাহলে সাধারণ অন্তর কত? 10 প্লাস হচ্ছে এখানে 1। দেখো তো কাজ করে এখানে কি ঘটে? 75 থেকে 15 বিয়োগ করলে হবে 60/10, 6। তাহলে 6 + 1 আমরা পাচ্ছি এখানে 7 পাচ্ছি। এই ম্যাথের জন্য আমরা পাচ্ছি 7টা কি বলো তো? 7টা কিন্তু আমার বিজোড় সংখ্যা। অনেকের মনে হচ্ছে যে স্যার আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, দেখেন এই যে 7 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 7/2, কিন্তু না মাই ডিয়ার স্টুডেন্টস, যদি মনে করে অ্যান্সার পেয়ে গেছি, কথাটা সবসময় সত্যি নয়, এখানে আরেকটু ঘটনা আছে। এই যে n এর মান বের করার পরে তুমি কি চেক করবা? সবাই তো এখানে খেয়াল করি আমরা, n জোড় হলে একটু বড় করে লিখতে হবে, অনেকে বলতেছো, সাপোজ বড় করে লিখলাম, n জোড় হলে মান হবে n/2 যদি n জোড় হয়। আর n বিজোড় হলে, সবাই একটু খেয়াল করব, n বিজোড় হলে মান হবে n/2 কিন্তু নয়, মনে হচ্ছে n/2, সবসময় n/2 হবে না। কি হবে? বিজোড় হলে মান হবে, আমি নিচে লিখতেছি, বিজোড় হলে মান হবে
জোড়ার সংখ্যা, এটা হবে এখানে আজকে লেখা একটু মুছতেছি বেশি, জোড়ার সংখ্যা প্লাস প্লাস হবে জোড়াবিহীন পদ। সবাই একটু আমরা বুঝাবো জোড়াবিহীন পদ। অনেকেই ভাবতেছি এটা আবার কী জিনিস, খেয়াল করি যদি n জোড় হয় কোনো ঝামেলা নাই, সিম্পলি n/2, বাট বিজোড় হলে আমরা বলছি জোড়ার সংখ্যা প্লাস জোড়াবিহীন পদ। এই যে জোড়াবিহীন পদ কথাটার মানে কি আমরা একটু বুঝি। আরেকটা বলছি জোড়ার সংখ্যা। জোড়ার সংখ্যা বলতে কি বুঝায়, এখানে খেয়াল করো, যেমন এখানে তুমি n পাইছো বিজোড়, কত পাইছো 7। আচ্ছা আমাকে বলো তো 7 যে পাইছো এখানে 7-এর মধ্যে তোমার জোড়াযুক্ত পদ কয়টা? 6টা। তুমি যদি 7 খেয়াল করো মোট পদ হচ্ছে 7টা, এর মধ্যে 6টাকে তুমি 3 জোড়ায় ভাগ করতে পারো, 3 জোড়ায়। খেয়াল করো এখানে মোট পদ হচ্ছে আমার 7টা, আমরা পদ সংখ্যা 7 পাইছি। তো যদি এই ম্যাথের জন্য মান বের করতে চাই, এখানে nটা বিজোড়, তো বিজোড় হইলে আমরা দেখব জোড়া কতগুলো আছে। এখানে 7 থেকে তুমি 1 বাদ দাও, 1 বাদ দিলে থাকে 6 বলতে এখানে জোড়া কয়টা? জোড়া হচ্ছে 3টা। আশা করি সবাই শুনতে পাচ্ছ। এখানে 7 থেকে 1 তুমি বাদ দাও, বাকি থাকে 6টাকে জোড়া করলে আমরা পাচ্ছি 3টা জোড়া। জোড়ার সংখ্যা বলতে 2টা করে জোড়া হয়, জোড়ার সংখ্যা 3টা। প্লাস বলছি জোড়াবিহীন পদ, মানে যেই পদটার তুমি কোনো জোড়া খুঁজে পাও নাই সেটা কোনটা ছিল বলো তো? আমরা কিন্তু জানি এখানে 15, 25, 35, 45, ওই যে 45 ডিগ্রি কজ স্কোয়ার 45 ডিগ্রি, এইটার কিন্তু আমরা জোড়া পাই নাই। মাই ডিয়ার স্টুডেন্টস, কজ স্কোয়ার 45 ডিগ্রি খেয়াল করে দেখো, এইটার কিন্তু কোনো জোড়া আমার ছিল না, কারণ এইটার মান আমরা জানতাম। তাহলে জোড়া সংখ্যা বলতে এই যে 7 থেকে 1 বাদ দিলে 6টা পদকে জোড়া হবে 3টা। আর জোড়াবিহীন কোনটা? এখানে আমরা দেখেছিলাম ম্যাথ করার সময় কজ স্কোয়ার 45, এইটার কোনো জোড়া আমার লাগে নাই। তাহলে এই যে এখানে 3 আর এইটা হচ্ছে 1/√2, স্কোয়ার করলে হয় হাফ। তা আমাকে বলো এই দুইটা লসাগু করলে হয় 7/2। তাহলে এইভাবে মূলত অ্যান্সারটা হয়। বিজোড় হইলে n/2 করলে সবসময় হবে না, এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এইটা বুঝতে গেলে তোমাকে রিটেন ম্যাথটা বোঝা লাগবে। তো রিটেন ম্যাথ কয়েকটা প্র্যাকটিস করলেই তোমরা এটা বুঝে যাবা। সাইন স্কোয়ার 10 ডিগ্রি ইজ ইকাল টু হোয়াট? এখানে প্রথম কাজ পদ সংখ্যা বের করতে হবে। আমরা কিন্তু পদ সংখ্যা বের করার জন্য সূত্র লিখছি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে কথা হইল এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, আমরা এমনিই বুঝতে পারি কয়টা। তোমরা কি বুঝতে পারতেছো না? 10, 20, 30 বাড়তে বাড়তে 90, কয়টা বলো তো? 9টা। কয়টা? 9টা পদ এখানে। তো যেইটা আমরা সরাসরি বুঝতে পারি ওখানে আমরা কেন কষ্ট করব? যদি তুমি সরাসরি পদ সংখ্যা বলতে পারো এই সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে n এর মান হচ্ছে 9। আশা করি সবাই ক্লিয়ার। তুমি যদি এই সূত্র অ্যাপ্লাই করো তুমি কিন্তু n এর মান 9ই পাবা। তাহলে 9টা কি জোড় নাকি বিজোড়? বেজোড়। তাহলে বিজোড় হলে কোন সূত্র? এই যে এই সূত্র, জোড়ার সংখ্যা প্লাস জোড়াবিহীন পদ। এখন সবাই খেয়াল করো, তাহলে এখানে মান কত হবে? প্রথমে হচ্ছে জোড়ার সংখ্যা, এই যে জোড়ার সংখ্যা। আচ্ছা বলো পদ যদি হয় 9টা, তুমি একটা বাদ রাখো, বাকি থাকে 8টা। 8টাকে তুমি কয় জোড়া করতে পারো? তুমি করতে পারো 4 জোড়া। সবাই খেয়াল করব, আমি আবার বলতেছি এখানে মোট পদ হচ্ছে 9টা। 9টার মধ্যে তুমি বিজোড় একটা বাদ রাখো, একটা বাদ রাখলে থাকে 8টা। 8টাকে তুমি কয় জোড়া লিখতে পারো? 8টাকে জোড়া করা যাবে 4টা, 4 জোড়া লিখলাম। তাহলে 4 জোড়া বলতে 8টা, বাকি আছে কয়টা? একটা। সেই একটা কি হবে? জোড়াবিহীন। আর জোড়াবিহীন কোনটা হবে? এখান থেকে বলো তো তুমি কোনটার মান জানো? 10, 20, 30, 40 একেবারে 90 পর্যন্ত এমন কোনো অ্যাঙ্গেল কি আছে যার মান আমরা মুখে মুখে বলতে পারি?
আমি বলছিলাম 0, 30, 45, 60, 90। ভালো করে শুনি, আমি বলছিলাম 0, 30, 45, 60, 90 এগুলোর মান আমরা বের করতে পারি। এরকম যে কোনো একটা পদ হবে আমার জোড়াবিহীন পদ। দেখো তো এখানে 10, 20, 30, 40 এইভাবে আগাবে, অনেকগুলোই আছে। খেয়াল করো, যদি সাইন স্কোয়ার 90কে আমি কাউন্ট করি, যে কোনো একটাকে কাউন্ট করলেই হবে, যে কোনো একটা। যদি আমি শেষেরটা কাউন্ট করি, এখানে কিন্তু 30ও আছে, 60ও আছে, যে কোনো একটা কাউন্ট করলেই হবে। সাইন স্কোয়ার 90কে যদি তুমি কাউন্ট করো, তাহলে এই যে এখানে খেয়াল করো 4, আর এইটার মান কত? এইটার মান হচ্ছে তোমার 1। এখানে যে 10-এর সঙ্গে তুমি 90 দিন বাদ দাও, 10-এর সঙ্গে 10, 20 এইভাবে 80 পর্যন্ত, 10-এর সঙ্গে 80, 20-এর সঙ্গে 70, 30-এর সঙ্গে 60, 40-এর সঙ্গে 50, 90-এর সঙ্গে কে বলো তো? 90-এর সঙ্গে এখানে কিন্তু কেউ নাই। আমি আবার বলতেছি, সাইন স্কোয়ার 10 ডিগ্রির সঙ্গে কত হবে? সাইন স্কোয়ার 80 জোড়া হবে, 80 আর 10 90, 20-এর সঙ্গে 70, 30-এর সঙ্গে 60, 40-এর সঙ্গে 50। কিন্তু এই যে সাইন স্কোয়ার 90 এইটার কিন্তু কোনো জোড়া নাই। দ্যাট মিনস এইটাই হচ্ছে আমার জোড়াবিহীন পদ। তাহলে আমাকে বলো, এটা 1 স্কোয়ার মানে 1ই হয়, তাহলে 4 + 1 মান হবে আমার হচ্ছে 5। তোমাকে বললাম এখানে cos স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 77 ডিগ্রি ইজ ইকাল টু হোয়াট? যদি সূত্র অ্যাপ্লাই করো, এখান থেকে সরাসরি বোঝা একটু মুশকিল। শেষ পদ হচ্ছে 177, প্রথম পদ হচ্ছে আমার 3, এখানে 3-এর পরে 9, 9-এর পরে 15, কত করে বাড়ছে? 6 করে, প্লাস 1। যদি তোমরা একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো বা নিজেই ক্যালকুলেশন করো, তোমরা দেখবে এখানে পাচ্ছ 30, এখানে 29, এখানে 1, 30। আমাকে বলো 30 কি জোর নাকি বেজোর? 30 কিন্তু জোর, আর জোর হলে কোনো ঝামেলা নাই, মান হচ্ছে n/2। তো যদি 30 হয় তাহলে মান কি হওয়া উচিত? মান হওয়া উচিত আমি 30/2, দ্যাট মিন্স আমার মান হওয়া উচিত 15। তাহলে এই যে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে আমার 15। অ্যান্সার হচ্ছে 15। সাধারণত এই ম্যাথটা রিটেন পরীক্ষায় আসে না, আসলে MCQ পরীক্ষায় আসে। এখন আমরা চলে যাব পায়ের জগতে। আমরা এতক্ষণ ডিগ্রি নিয়ে কাজ করছি, চলে যাব পায়ের জগতে। হবে কট, কট হবে 10, এইটা আমরা সবাই দেখে আসছি। এখন কথা হচ্ছে, কথা এইটা না, এর বিকল্প চিন্তা একটু খেয়াল করো সবাই। তোমাকে বললাম n × পাই ± থিটা, এখানে আবার সেম কথা প্রযোজ্য, ওইটা লিখবো আমরা। এখন কি ঘটবে যদি তুমি এইভাবে প্রকাশ না করে এই আকারে প্রকাশ করো? আমরা ম্যাথ দেখব, সবাই একটু খেয়াল করি। আমরা যদি আমরা এই আকারে প্রকাশ করি, এইটা বাদ দিয়ে এই আকারে, সেই ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস, n জোড় অথবা বিজোড়, n জোড় অথবা বিজোড় যাই হোক না কেন, বিজোড় যাই হোক না কেন, যাই হোক না কেন, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এই তুমি যদি এই আকারে প্রকাশ করো, তাহলে n জোড় হলে পরিবর্তন হবে না, বিজোড় হলে কিন্তু পরিবর্তন হবে। বাট তুমি যদি পাই আকারে প্রকাশ করো, সামথিং ইন্টু পাই, সেক্ষেত্রে n জোড় বা বিজোড় যাই হোক, জোড় বা বিজোড় যাই হোক, কোনো পরিবর্তন হবে না। কেন হবে না বলো তো? তোমরা অনেকেই অ্যান্সার জানার কথা, কেন হবে না দেখি বলতে পারি কিনা আমরা। একটু খেয়াল করি মাই ডিয়ার স্টুডেন্টস, কেন পরিবর্তন হয় না খেয়াল করো। তোমাকে বললাম 7 পাই, বললাম 7 পাই, আর এখানে সাপোজ বললাম 6 পাই। একটু খেয়াল করো, এই যে পায়ের আগে বেজোড়, পায়ের আগে বেজোড়, এখানে পায়ের আগে জোড়, আমরা বলছি পায়ের আগে জোড় বিজোড় যাই থাক কোনো পরিবর্তন হবে না। আসলে কেন হবে না একটু খেয়াল করো। 7 পাইকে কি আমরা বলতে পারি 14 × পাই/2, আর 6 পাইকে বলতে পারি 12 × পাই/2। আমাকে বলো তো 7 পাই বলা যেই কথা, 14 × পাই/2 বলা একই কথা। তো যদি তুমি 14 × পাই/2 বলো, এখানে দেখো তো যদি আমরা কাটাকাটি করি, 14কে 2 দিয়ে কাটলে আবার 7 হয়। আচ্ছা আমাকে বলো 14টা কি জোড় নাকি বেজোড়?
আমরা লিখছিলাম পায়ের আগে বেজোড় ছিল, কিন্তু পাই বাই 2 আকারে প্রকাশ করলে হয়ে যায় 14। 14 কিন্তু আমার জোড় সংখ্যা, আর আমরা জানি পাই বাই 2 এর জোড় হইলে পরিবর্তন হয় না। এই জন্যই বলছি পায়ের আগে বেজোড় থাকলে পরিবর্তন হবে না। আবার এখানে দেখো 6 পাইকে বলতে পারি 12 পাই বাই 2, এইটাও কিন্তু জোড়। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস সামারি হচ্ছে তুমি পায়ের আগে জোড় বিজোড় যাই লেখো না কেন, পাই বাই 2 আকারে প্রকাশ করলে জোড় হয়ে যায়। আর যদি জোড় হয় কোনো পরিবর্তন হয় না। তাহলে বলো, যদি আমরা পাই আকারে প্রকাশ করি আমাদের ম্যাথ কিন্তু তুলনামূলক ইজি হবে। এখন দেখা যাবে, খেয়াল করো সবাই ডান দিকে, সবাই ডান দিকে খেয়াল করো। এখন আমরা দু একটা ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। তোমাকে বললাম সাপোজ সেক মাইনাস, তোমাকে বলা হইলো এখানে 31 পাই বাই 3, তোমাকে বললাম এইটার মান নির্ণয় করো। বলো দেখি কি ঘটবে। প্রথমেই এখানে সেকের ক্ষেত্রে ভিতরের মাইনাস থাকলে কি হয়? প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাসটা চলে যাবে। লিখলাম সেক। এইবার আমাকে এইটাকে ভাঙাইতে হবে। এই যে এখানে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ সেক এবং কসের ক্ষেত্রে ভিতরের মাইনাস প্লাস হয়ে যায়। এখন এইটাকে আমি কিভাবে ভাঙাবো সবাই একটু খেয়াল করি। প্রথমেই এখানে পাই বাই 3 লিখবা। কিভাবে? উপরে পায়ের সহগ বাদ দিয়ে বাকিটাকে এই জায়গায় লিখবা। উপরের পায়ের সহগ বাদ দিয়ে বাকিটাকে আমরা এই জায়গায় লিখলাম। আর এখানে তুমি যেই আকারে প্রকাশ করতে চাও, তুমি যদি এইটা চাও তাহলে পাই লিখবা, সামনে জায়গা ফাঁকা রাখবা। যদি তুমি এইটা চাও তাহলে পাই বাই 2 লিখবা। বেটার অপশন কোনটা? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইটা অ্যাপ্লাই করব, কারণ পাই আকারে প্রকাশ করলে কোনো পরিবর্তন হয় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। এইটা আমরা কিছু ক্ষেত্রে বিশেষ প্রয়োজন সাপেক্ষে আমরা এটা অ্যাপ্লাই করব। নর্মালি আমরা কোনটা অ্যাপ্লাই করব? আমরা এইটা অ্যাপ্লাই করব, কারণ পাই আকারে প্রকাশ করলে কোনো পরিবর্তন হবে না। তো খেয়াল করো, লিখলাম পাই। এখন একটু বলো, লাগবে তোমার 31। সবাই আশা করি লসাগু করতে পারো। লসাগু একটু ভালো পারা লাগবে। আছে 31, এখানে লসাগু করলে একটু চেক করো ছোট করে। যদি তুমি লসাগু করো, লসাগু হচ্ছে 3, এখানে অলরেডি 3 পাই আছে, কিন্তু তোমার লাগবে 31, অনেক দূরে। তুমি একটু নামতা পড়ো বা ক্যালকুলেটার ইউজ করো। 31কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 31কে 3 দিয়ে ভাগ করলে 10 পয়েন্ট সামথিং হয়। আশা করি সবাই বুঝতে পারছো। 3 10 30। তাহলে যদি এখানে আমি 10 লিখি, এখানে এই যে ভাগ করলে যেটা হয় 10 পয়েন্ট সামথিং হয়। তো যদি আমি 10 লিখি, 3 10 কত হয় বলো তো? 30 পাই হয়। এখানে লসাগু করলে 30 পাই হয়। তো কত লাগবে? 31 লাগবে। তো মাঝখানে একটা প্লাস দিলে, এই যে এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তো এখানে 1 হলেই চলবে। তো শুধু পাই দিলেই কিন্তু আমার 31 পাই বাই 3 হয়ে যাচ্ছে। আশা করি সবাই আমরা লসাগু ভালো পারি, সবাই আশা করি বুঝতে পারছি। এখানে লসাগু করলে 3 10 30, আর কত লাগবে? 1 লাগবে। তো এখানে 1 অলরেডি আমার আছে। তাহলে এইটা হচ্ছে আমার, এইটাকে ভাঙাইলে। এখন আমাকে বলো, আশা করি সবাই আমরা ক্লিয়ার। এখন খেয়াল করো, এখানে পায়ের আগে আমরা আগেই বলছি জোর বিজোর যাই থাক কোনো পরিবর্তন হবে না। তো লিখলাম আমরা সেক, এরপরে থিটা এখানে কত? থিটা হচ্ছে আমার পাই বাই 3। এইবার সর্বশেষ কাজ, আমাকে দেখতে হবে এইটা কোন চতুর্ভাগে পড়ছে। একটু খেয়াল করো, এখানে পাই 10, আমরা পাই বলতে বুঝি 180 ডিগ্রি। অনেকেই অলরেডি আনসার বলে ফেলছো। এই যে এইটা হচ্ছে আমার 1 পাই, এইটা হচ্ছে আমার 2 পাই, এইটা 3 পাই, এরপর এখানে 1 পাইয়ের পরে 3 পাই, এইটা হচ্ছে আমার 4 পাই। তার মানে পায়ের বেজোড়গুলা, পাই বলতে 180 ডিগ্রি এই নাম্বার ঘরে 1 নাম্বার পাই, তারপরে 2 নাম্বার 180 যোগ করলে এই ঘরে, 3 নাম্বার পাই এই ঘরে, 4 নাম্বার এই ঘরে। মানে জোড় সবগুলা 4 নাম্বার ঘরে, বিজোড় সবগুলা 2 নাম্বার ঘরে। তো এখানে আছে 10 পাই। তো 10 পাই কোন ঘরে বলো দেখি? 10 পাই হচ্ছে আমার 4 নাম্বার ঘরে, যেহেতু জোড় 4 নাম্বার ঘরে। আর এখানে এরপরে সামথিং প্লাস হলে কি ঘটে? প্লাস হলে সামনে যায়। তাহলে 10 পাই আছে আমার 4 নাম্বার ঘরে। আমি আবার বলতেছি 10 পাই জোড় হইলে 4 নাম্বার ঘরে। এরপরে কোনো কিছু যোগ করলে সামনে যাবে। তো সামনে যাওয়া মানে প্রথম কোয়াড্রেন্ট, যেখানে অল পজিটিভ। তাহলে চিহ্ন এখানে কি হবে বলো তো? চিহ্ন কিন্তু এখানে আমার কি হবে?
প্লাসই হবে, তো চিহ্ন প্লাস থাকবে। সেক পাই বাই 3 বলতে সেক 60, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে সেক 60 মান হচ্ছে আমার 2। এইটার অ্যান্সার হচ্ছে 2। এইটাও সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এটা কি করতে হবে, প্রথমে মাইনাসটা আগে আসবে, দিলাম মাইনাস। এইবার এখানে এই যে লিখলাম পাই বাই 4, এখানে লিখলাম পাই, এখানে। এখন তুমি কাছাকাছি নামটা পড়ো, এখানে আছে 23, ভাগ করলে 4 5 20, 5 পয়েন্ট সামথিং, তখন একটু বেশি লিখবো আমরা। যদি এখানে আমরা 6 লিখি, বলো তো 4 6 কত হয়? 4 6 কিন্তু 24 হয়। তাহলে এই যে এখানে আমরা 6 লিখছি, 4 6 24, লসাও করলে আমার লাগবে 23, তাহলে মাঝখানে একটা মাইনাস। আশা করি সবাই ক্লিয়ার। প্রথমে এই মাইনাসটা বাহিরে চলে আসছে, তো এখানে পাই লিখলাম, পাই বাই 4 লিখলাম, সহগ বাদ দিয়ে লিখবো। এইবার এখানে লসাগু করলে 4 × 6 24 পাই, তাহলে কত বাদ দিব? 24 থেকে 1 বাদ দিলে 23 পাই হবে। তো এখন খেয়াল করো, এখানে এই যে পাই আকারে ভাঙাইছো, কোনো পরিবর্তন হবে না। লিখলাম 10, লিখলাম পাই বাই 4, একটা মাইনাস আমার আগেই ছিল, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 6 পাই, পায়ের জোর বলতে এই কোয়াড্রেন্ট। এরপরে সামথিং মাইনাস হলে কিন্তু শিক্ষার্থীরা পিছনে যায় না, ওই ঘরেই থাকে। কেন? 6 পাই বলতে আমরা বুঝি এই বর্ডার, এই দাগটা আমরা বুঝি। 6 পাই বলতে এই দাগ বুঝায়। এর থেকে যদি তুমি বিয়োগ করো, কতটুকু আর পিছাবে? এই ঘরেই থাকবে, কারণ সূক্ষ্মকোণ তুমি বিয়োগ করতেছো, তো পিছনের ঘরে যাবে না। তা আমরা মনে রাখবো, সামথিং প্লাস করলে সামনে যায়, কিন্তু বিয়োগ করলে পিছনে যায় না, ওই ঘরেই থাকে। তাহলে এই ঘরে ফোর্থ কোয়াড্রেন্টে 10 কি প্লাস নাকি মাইনাস? ফোর্থ কোয়াড্রেন্টে 10 কিন্তু মাইনাস। মাইনার স্টুডেন্টস, ফোর্থ কোয়াড্রেন্টে 10 কিন্তু মাইনাস। তাহলে এই যে এখানে মাইনাসে প্লাস, 10 পাই বাই 4 এর মান হচ্ছে আমার 1। দেখি পরেরটা কি হয়। তো পরেরটা এখানে সাইন লিখলাম, এই যে এখানে পাই আকারে লিখলাম, পাই বাই 6 লিখলাম। আমাকে বলো 43 বলছি, কত দিয়ে গুণ করবা? এখানে যদি আমরা 7 দেই, বলো তো কত হয়? 6 7 42, 6 7 লসাগু করলে 42, লাগবে 43, তো মাঝখানে একটা প্লাস দিলেই হয়ে যাচ্ছে। 6 × 7 42, মাঝখানে প্লাস দিলেই হচ্ছে। তাহলে আবার যেহেতু পাই আকারে প্রকাশ করছি, বেজোরটা ফ্যাক্ট না, বেজোর ফ্যাক্ট না, যা ছিল তাই থাকবে। তারপরে পাই বাই 6, বলো তো কোন কোয়াড্রেন্টে পড়ছে? 7 পাই, এই ঘরে। পায়ের বেজোর মানি এই ঘরে, জোর মানি এই ঘরে, তাহলে এইটা হচ্ছে আমার 7 পাই। এরপর সামথিং প্লাস হলে কি হয়? প্লাস হলে সামনে আগায়, বলো সামনে আগায়। তার মানে পুরো অ্যাঙ্গেলটা এই ঘরে আসছে। বলো তো এই ঘরে সাইন কি প্লাস নাকি মাইনাস? মাইনার স্টুডেন্টস, তোমরা সবাই জানো এই ঘরে সাইন কিন্তু মাইনাস। এই যে এখানে একটা মাইনাস আমরা দিলাম। আমি আবার বলতেছি, পায়ের বেজোর বলতে 2 নাম্বার চতুর্ভাগ, এরপরে সামথিং প্লাস করলে 3 নাম্বার ঘরে যাবে। পায়ের জোর বললে 4 নাম্বার, বেজোর বললে 2 নাম্বার। পায়ের ক্ষেত্রে কিন্তু, পাই বাই 2 না, পায়ের ক্ষেত্রে। এখন এখানে 3 নাম্বার ঘরে সাইনটা মাইনাস, তাহলে মাইনাস সাইন 30 মান হচ্ছে আমার হাফ, দ্যাট মিন্স মাইনাস হাফ। কদ স্কোয়ার পাই বাই 24, 31 পাই বাই 24 প্লাস কদ স্কোয়ার 37 পাই বাই 24। তোমাকে বলছে এইটার মান নির্ণয় করো, তোমাকে এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এই ম্যাথটা তোমরা যে কোনো টেক্সট বুকে পাবা, তোমরা পাবা। তো এটার মান আমাকে নির্ণয় করতে বলছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটার মান আমরা, প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ণয় করব। সবাই একটু আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনো, চাইলে নোট আকারে লিখতে পারো, ভালো করে শুনো। যদি এরকম স্কোয়ার থাকে, যদি তোমাকে কতগুলো রাশি স্কোয়ার আকারে থাকে আর তোমাকে মান নির্ণয় করতে বলে, তুমি সবসময় মনে রাখবা তোমাকে সূত্র বানাইতে হবে। কোন সূত্র? তুমি 9 10-এ যেই সূত্রগুলো ত্রিকোণমিতির পড়ে আসছো, বলো তো এই যে স্কোয়ার থাকলে তুমি কদের সঙ্গে কোনো সূত্র কি পড়েছো? তুমি কিন্তু সূত্র পড়েছো যে কদ স্কোয়ার এ
প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকাল টু 1। আমরা সবাই কিন্তু সূত্র পড়েছি। আমি আবার বলতেছি, যদি কতগুলো স্কোয়ার রাশি যোগ আকারে থাকে, দেখবা সবসময় জোড় সংখ্যক থাকবে সাধারণত। যদি থাকে, আমাকে মান বের করার জন্য কি করতে হবে? মান বের করার জন্য এইটাকে আমার এরকম সূত্র বানাইতে হবে। যদি থাকে কস, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বানাইতে হবে। যদি থাকে সেক, সেকের সঙ্গে কার সূত্র ছিল বলো তো? সেকের সঙ্গে সূত্র ছিল 10-এর, তাহলে সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। যদি থাকে কোসেক, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। দ্যাট মিনস মাই ডিয়ার স্টুডেন্টস, পয়েন্ট টু বি নোটেড, আসে 4টাই কস, আমাকে মান পাইতে হলে সাইন স্কোয়ার লাগবে। তার মানে যে কোনো দুইটাকে আমার সাইন বানাইতে হবে, যে কোনো দুইটাকে আমার কি বানাইতে হবে? সাইন বানাইতে হবে। এবং আমাকে অ্যাঙ্গেল মিলাইতে হবে। যদি আমি অ্যাঙ্গেলটা মিলাতে পারি, তাহলেই কিন্তু আমি সূত্রে ফলাতে পারবো। এখন আসো কিভাবে আমরা সাইন বানাবো। যে কোনো দুইটাকে কস রাখবো আর দুইটাকে সাইন বানাবো, যেন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো চলো দেখি আমরা কি অ্যাপ্লাই করতে পারি। প্রথমেই দেখো, এই যে এইটাকে আমার ভাঙানোর কোনো প্রয়োজন নাই। কেন বলো তো, যে কেন ভাঙানোর প্রয়োজন নাই? তুমি দেখবা পায়ের সহগ আছে কিনা। যদি পায়ের কোনো সহগ না থাকে, এটা অবশ্যই সূক্ষ্মকোণ। তুমি ক্যালকুলেটারে চেক করে দেখো, 180কে 24 দিয়ে ভাগ করলে সূক্ষ্মকোণ তুমি পাবা। তো খেয়াল করো, এখানে যদি পায়ের সহগ না থাকে, ওইটাকে না ভাঙাইলেও চলবে, ভাঙানোর দরকার নাই। তাহলে এইটা যেহেতু পায়ের সহগ নাই, যেহেতু উপরে পায়ের সহগ নাই, যে আছে এভাবে রেখে দাও। বাকি সবগুলোর ক্ষেত্রেই পায়ের সহগ আছে, তো সবগুলাকেই আমরা ভাঙাবো। একটু খেয়াল করো, 2 নাম্বারটাকেও যদি আমরা ভাঙাতে চাই, এখানে লিখলাম π/24, এখানে লিখলাম পাই। বলো দেখি কিভাবে তুমি ব্যালেন্স করবা। তোমরাই বলো যে আমরা এখানে কিভাবে ব্যালেন্স করিব। আমার এখানে লাগবে 19 π/24। আমাকে বলো তো, এখানে যদি লসাগু করো, পাই দিয়ে 24কে গুণ করলে হবে 24 পাই, 24 পাই, তাহলে বেশি হবে। তো কিছু এখানে গুণ করার দরকার নেই, এমনিই বেশি হয়। এমনি যদি লসাগু দেখো, এখানে অলরেডি 24 পাই কিন্তু হচ্ছে আমার অলরেডি, তো এমনিতেই বেশি হচ্ছে। তাহলে আমাকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করলে 19 হয়? 5 পাই বিয়োগ করলে হয়। খেয়াল করো, এই যে এখানে তাকাও সবাই, অলরেডি লসাগু করলে 24 পাই হয়। কত বিয়োগ করলে 19 হবে? 5 বিয়োগ করলে। তাহলে এই যে এখানে একটা 5 দিব আমরা, কারণ কি 24 দিয়ে 24কে ভাগ করলে 1 হবে। তাহলে এখানে 5 দিব আর মাঝখানে মাইনাস দিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ভাঙানোটা আমরা এখানে কজ স্কোয়ার পাই লিখছি, π/24 লিখছি। লসাগু করে ব্যালেন্স করলে এখানে 5 দিতে হয়। এখন কথা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি খেয়াল করেছো? আমি এইমাত্র বলছিলাম এটার মান বের করতে গেলে আমাকে সূত্রের ফরম্যাট বানাইতে হবে। সূত্র বলতে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। আমরা কিন্তু দুইটাকে কজ স্কোয়ার রেখে দিছি, তাহলে বাকি দুইটাকে আমার কি বানাইতে হবে? আমার সাইন বানাইতে হবে। ভালো করে শুনো, প্রথম দুইটাকে আমরা কস রেখে দিছি সিম্পল আকারে, বাকি দুইটাকে আমার সাইন বানাইতে হবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, বাকি দুইটাকে আমরা সাইন কিভাবে বানাবো? তোমরা কি বলতে পারবা কে বানাবো? সবাই খেয়াল করো, আমরা কিন্তু জানি যে কস কখন সাইন হয়। কস সাইন হয় হচ্ছে π/2 এর বেজোড় আকারে ভাঙাইলে। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন π/2 এর কাজ চলে আসছে। কেন? কারণ আমাকে যদি কসকে সাইন বানাইতে হয়, সূত্র অ্যাপ্লাই করতে গেলে লাগবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। তো যদি তুমি চাও এই কসটাকে সাইন বানাবা, তোমাকে ভাঙাইতে হবে π/2 আকারে এবং π/2 এর বেজোড় আকারে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে π/2 লিখলাম, কি আকারে ভাঙাইতে হবে? বেজোড় আকারে আমাকে ভাঙাইতে হবে, এই জন্য π/2 লিখলাম। এখন একটু লসাগু করো তো, 2 আর 24 লসাগু হচ্ছে 24 লিখলাম। এখানে দেখো অলরেডি 24কে 2 দ্বারা ভাগ করলে যেন কত হয়? 12 হয়। সবাই একটু খেয়াল করো, 24কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 12 হয়, 12 হয়, কিন্তু আমার লাগবে কত? 31। তাহলে কাছাকাছি চিন্তা করো, এখানে 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হয়, কিন্তু লাগবে 31, অনেক দূরে। তাহলে এখানে কিছু একটা গুণ করতে হবে। কত গুণ করবা? π/2 এর বেজোড় লাগবে। তো বেজোড় বলতে 1 এখানে আসে, 1 না হলে দেখো তো 3 লিখলে কত হয়?
যদি তুমি এখানে 3 লেখো, এখানে 2 দিয়ে 24কে লসাগু, এই দুটো লসাগু 24 ভাগ করলে 12 আর 3 দিয়ে গুণ করলে 3 12 কিন্তু 36 পাই। মাই ডিয়ার স্টুডেন্টস 36 পাই। তো 36 বেশি লিখছো নাকি কম লিখছো? অনেকে বলতে পারো স্যার কেন 2 দিলেন না? কারণ 2 দিলে π/2 এর জোড় হবে, আর জোড় হলে কিন্তু পরিবর্তন হয় না, আমাকে বানাইতে হবে সাইন। তো সাইন পাইতে হলে π/2 এর বেজোড় লাগবে, এজন্য 3 দিয়ে গুণ করছি আমরা, 1 3 5 এগুলো। তো 36 হইলে কত বিয়োগ করা লাগবে? 5 পাই। আমাকে 31 পাইতে হলে 5 পাই বিয়োগ করা লাগবে। দ্যাট মিন্স এখানে আমি 5 দিব আর এখানে মাঝখানে মাইনাস দিব। খেয়াল করে দেখো, এখানে মাইনাস দিব, এখানে 5 পাই। ঠিক আছে কিনা কেমনে বুঝবো? তাকায় দেখো, এই যে এই দুইটার সঙ্গে এখানে মিলবে, যে কোনো একটা সঙ্গে মিলবে, হয় এইটার সঙ্গে অথবা এইটার সঙ্গে। তাকায় দেখো তো এইটার সঙ্গে এইটা মিলেছে কিনা। আমার কিন্তু এইটার সঙ্গে এইটা কিন্তু মিলেছে মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই খেয়াল করতেছো, এইটার সঙ্গে কিন্তু এইটা আমার মিলেছে। এই যে লিখলাম এখানে cos স্কোয়ার, এইটা বলো তো এইটাকে আমার কি করতে হবে? লিখলাম π/24, এখানে π/2। কেন π/2? আমার ওই যে কসটাকে সাইন বানাইতে হবে। এই দুইটাকে আমি কস রাখছি, তাহলে পরের দুইটাকে আমার কি করতে হবে? সাইন বানাইতে হবে। তাহলে খেয়াল করো এখানে, এই যে এখানে যদি আবার 3 দিয়ে গুণ করে দেই, আমরা জানি 3 12 36 লাগবে কত? 37। দ্যাট মিন্স এখন এখানে একটা প্লাস দিলেই হয়ে যাবে। তো সবাই খেয়াল করি, এখানে লসাগু করলে 12 হয়, 3 12 36 প্লাস 1, দ্যাট মিন্স আমি পাচ্ছি 37 পাই। এখন খেয়াল করো, ম্যাথ আমাদের প্রায় শেষ। এইটা cos স্কোয়ার π/24 যেমন আছে, এইটাই হচ্ছে ভাইটাল লাইন। এই লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। এখানে এইটা হয়ে যাবে আমার cos স্কোয়ার 5π/24। একটু খেয়াল করো, এখানে আমরা কোয়াড্রেন্টের কোনো হিসাব করতেছি না, পাই আকারে আছে, কস কস থাকবে, অ্যাঙ্গেল বসলো। তোমরা কোশ্চেন করতে পারো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এইটার কাজ কিন্তু আমরা করি নাই। এইটা আছে কোন কোয়াড্রেন্ট বলো তো? এই যে 1 পাই বলতে এইটা সামথিং বিয়োগ মানে এই ঘরে আছে, 2 নাম্বার ঘরে। কিন্তু আমরা কোয়াড্রেন্টের হিসাব করি নাই। কেন করি নাই? এই যে স্কোয়ার আছে বলে। যদি তুমি এখানে মাইনাস পাও, স্কোয়ার থাকার কারণে, যেমন এখানে কিন্তু মাইনাস হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু মাইনাস, কিন্তু স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই জন্য আমার এখানে কোয়াড্রেন্টের হিসাব করার কোনো দরকার নাই। আমি আবার বলতেছি, এখানে স্কোয়ার থাকার কারণে চতুর্ভাগের হিসাব করা লাগবে না, কারণ যদিও মাইনাস হয় স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে। তো এরপর একটা খেয়াল করো, এই যে π/2 3 বার বেজোড়, যেহেতু π/2 এর বেজোড়, cos স্কোয়ার চেঞ্জ হয়ে সাইন স্কোয়ার হবে, এখানে 5π/24। আবার এখানে cos স্কোয়ার চেঞ্জ হয়ে সাইন স্কোয়ার হবে π/24। কোয়াড্রেন্টের কোনো হিসাব আমার করা লাগে নাই। এখন তো অ্যান্সার লেখার পালা। এই যে আমরা যদি সিরিয়াল করে দেই, cos স্কোয়ার π/24 প্লাস সাইন স্কোয়ার π/24, আবার cos স্কোয়ার 5π/24 প্লাস সাইন স্কোয়ার 5π/24। তোমরা সবাই জানো এইটার যোগফল, এই যে এইটার মান হচ্ছে 1 সূত্র, আবার এইটারও সূত্র হচ্ছে 1। দ্যাট মিন্স 1 + 1, অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে 2। এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি যদি দেখো 4টা cos স্কোয়ার বা 4টা সাইন স্কোয়ার যোগ আকার আছে, আমি আবার বলতেছি সবাই খাতায় নোট করে নাও, তুমি যদি দেখো 4টা cos স্কোয়ার অথবা 4টা সাইন স্কোয়ার যোগ আকারে আছে, রেজাল্ট হবে অলওয়েজ 2, সব সময় 2 হবে, তুমি কনফার্ম থাকো। চলে আসো, আমরা পায়ের আরেকটা ম্যাথ দেখবো। এখানে বেশ কিছু ম্যাথ দেখবো। cos 2 লিখলাম এখানে π/6 ইজ ইকাল টু হোয়াট? এই ম্যাথটা রিটেন পরীক্ষা আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। এখানে বলা আছে, তোমাকে কি বলা আছে? ইজ ইকাল টু হোয়াট, যেখানে তোমাকে উল্লেখ করে দিচ্ছে অ্যান এলিমেন্টস অফ জেড। এখানেও তোমাকে বলে দিচ্ছে অ্যানটা কি, অ্যান হচ্ছে তোমার এলিমেন্টস অফ জেড। মাই ডিয়ার স্টুডেন্টস, জেড বলতে কি বোঝায় বলো তো তোমরা? জেড বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। জেড বলতে আমরা কি বুঝি? পূর্ণ সংখ্যা বুঝি। পূর্ণ সংখ্যা মানে কিন্তু এন এর মানটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। তো তোমরা আমাকে বলো, এখানে এন এলিমেন্টস অফ জেড বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা।
এখন তো এইটা বের করার জন্য রিটেন পরীক্ষায় আমরা কি করব, আমরা ধরে নিব পূর্ণ সংখ্যার মধ্যে জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। তো প্রথমে যদি এটাকে আমরা জোড় ধরে নিই, ধরি n ইজ ইকাল টু 2m যখন যেখানে বললাম সাপোজ m এলিমেন্টস অফ জেড। সবাই একটু খেয়াল করো, আমরা রিটেন সলভ করার জন্য n এর দুইটা মান ধরবো, একটা জোড় আর একটা বিজোড়। 2m কেন ধরলাম, 2m ধরছি এই জন্য আমরা বলছি mটাও জেড হবে, বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে তুমি 2 দিয়ে গুণ করলে অবশ্যই কিন্তু এটা জোড় হবে। তুমি যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে অবশ্যই কি হবে, জোড় হবে। তা আমরা দেখতে যাচ্ছি জোড় হইলে কি ঘটে। তো খেয়াল করো, অতএব দিয়ে এখানে তুমি যদি মান বসাও cos 2 ইন্টু 2m পাই প্লাস মাইনাস পাই বাই 4। একটু খেয়াল করো, এটার এমসিকিউতে 4টা অপশন থাকে, তোমাকে আমি অপশনগুলো দিয়ে দিই। এটার এমসিকিউ যদি আসে 4টা অপশন কি কি বলে, তোমাকে সাপোজ 1 নাম্বার অপশন বললো তোমাকে 1/√2, 2 নাম্বার অপশন বললো -1/√2, 3 নাম্বার অপশন বললো +-1/√2, আর 4 নাম্বার অপশন তোমাকে বললো সাপোজ কোনোটি নয়। তোমাকে বলা হইলো কোনোটি নয়। যদি এমসিকিউ আসে তোমাদের কি মনে হয় বেশিরভাগ কি দাগায়, বেশিরভাগ এই কোশ্চেনটা মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে n বিলংস টু জেড আমি উপরে লিখে দিলাম। বেশিরভাগ স্টুডেন্ট কি করে বলো তো, বেশিরভাগ করে কি সবাই এইটা মনে করে। কেন বলো, এই যে এখানে প্লাস মাইনাস আছে তো মনে করে প্লাস মাইনাস কোনটায়, এইটায়, তো এইটা দাগায়। আসলে কিন্তু উত্তর এইটা নয়, আসলে কিন্তু এই কোশ্চেনের উত্তর এইটা নয়। বেশিরভাগই এইটা মনে করে, কিন্তু এইটা কিন্তু উত্তর না। চলো আমরা চেক করি। প্রথমে কি করলাম আমরা সলভ, প্রথমেই আমরা এখানে কি করছি বলো, আমরা জোড় ধরে নিচ্ছি। এখন আমাকে বলো তো, এই যে পায়ের আগে 2 ইন্টু 2m এটা গুণ করলে হবে জোড়, কি হবে, জোড় হবে। তাহলে পায়ের আগে জোড় থাকা মানে যেন কোন কোয়াড্রেন্ট, আমরা বলেছিলাম পায়ের আগে জোড় থাকা মানে 4th কোয়াড্রেন্ট। সবাই একটু খেয়াল করো, পায়ের আগে জোড় 2 ইন্টু 2m গুণ করলে অবশ্যই জোড় হবে। তাহলে পায়ের আগে জোড় থাকা মানে 4th কোয়াড্রেন্ট, তাহলে 4th কোয়াড্রেন্ট। এরপরে একবার কাউন্ট করো প্লাস, আরেকবার মাইনাস। যদি তুমি প্লাস কাউন্ট করো তাহলে তুমি সামনে যাবা, যদি তুমি প্লাস কাউন্ট করো দ্যাট মিনস তুমি সামনে যাচ্ছ, আর যদি মাইনাস কাউন্ট করো তখন কিন্তু তুমি এই ঘরেই থাকবা। এই যে এখানে পায়ের আগে 2 ইন্টু 2m মানে জোড় সংখ্যা, তাহলে পায়ের আগে জোড় মানে 4th কোয়াড্রেন্ট। তাহলে এতটুকু কোথায় আছে, আমার এতটুকু আছে হচ্ছে 4th কোয়াড্রেন্ট। এরপর যদি প্লাস বলো, প্লাস বললে সামনে যাবে মানে প্রথম কোয়াড্রেন্ট, আর যদি মাইনাস বলো তাহলে এই ঘরে থাকবে, কারণ আমরা জানি প্লাস হলে সামনে যায়, মাইনাস হলে ওই ঘরেই থাকে। আচ্ছা বলো তো, যদি তুমি প্রথম ঘরে যাও ওখানে কি অল প্লাস, যদি তুমি 4 নাম্বার ঘরে থাকো ওখানেও কিন্তু cos প্লাস, তার মানে তুমি প্রথম ঘরে গেলেও প্লাস, যদি তুমি মাইনাস কাউন্ট করো 4 নাম্বার ঘরে ওখানেও কিন্তু cos প্লাস। দ্যাট মিনস তুমি প্লাস বা মাইনাস যেটাই কাউন্ট করো এই ঘরেও cos প্লাস, এই ঘরেও cos প্লাস। তাহলে এখানে cos লিখবো, π/4 লিখবো, আর প্লাস কাউন্ট করলে প্রথম ঘরে অল প্লাস, মাইনাস কাউন্ট করলে 4 নাম্বার ঘরে অল প্লাস, তার মানে এখানে চিহ্ন হবে প্লাস। দ্যাট মিনস আমরা পাচ্ছি 1/√2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পাচ্ছি 1/√2। এটা একটু পরে লিখবো নি, মুছে ফেলি। আমরা পাচ্ছি 1/√2। এইবার আসো যদি বেজোড় হয় আবার লিখবো, আবার n ইজ ইকাল টু 2m প্লাস 1, যেখানে m বিলংস টু জেড, এলিমেন্টস অফ জেড। কেন লিখলাম 2m প্লাস 1, 2m যদি জোড় হয় তুমি জোড় নিয়ে কাজ করছো, পূর্ণ সংখ্যার মধ্যে জোড়ও থাকে বিজোড়ও থাকে, তো একবার তুমি জোড় নিয়ে কাজ করছো, এবার আবার কি নিয়ে কাজ করবা, বিজোড় নিয়ে। 2m এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু সংখ্যাটা অবশ্যই বিজোড় হবে। তো সেই ক্ষেত্রে কি ঘটে চলো আমরা দেখি। এই যে আমরা cos লিখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ছিল 2n পাই, এই যে 2 n এর মান কত, আমরা ধরে নিছি 2m প্লাস 1, তারপরে পাই, এরপরে এখানে প্লাস মাইনাস π/4। সবাই একটু খেয়াল করো, এই যে এখানে 2m প্লাস এই যে 2, তারপরে n এর মান ধরে নিছি 2m প্লাস 1, সঙ্গে পাই, এরপরে প্লাস মাইনাস π/4। এইবার দেখি আমরা কি ঘটে এখানে। প্রথমেই cos লিখলাম, কেন আমরা বলছিলাম পায়ের আগে জোড় বিজোড় যাই থাক
পরিবর্তন হবে না। এরপরে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল হচ্ছে π/4, থিটা হচ্ছে π/4। এইবার দেখতে হবে কোন চতুর্ভাগে পড়েছে। খেয়াল করি এই যে পায়ের আগে এইটা কিন্তু বেজোড়, এটা কিন্তু বেজোড় আমরা জানি, কিন্তু আগে 2 দ্বারা গুণ আসছে। তোমরা বলো তো, যেমন যদি বলা হয় 2 × 5, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু 2 দিয়ে গুণ করলে 2 × 5 কত হয়? 10 হয়। 10 কিন্তু জোড় সংখ্যা। দ্যাট মিন্স এইটা বিজোড় হলেও যেহেতু আগে একটা 2 আছে, গুণ করলে আলটিমেটলি জোড় হবে। তাহলে পায়ের আগে ওভারঅল কি আছে? জোড় আছে। আবার বলতেছি এইটা বেজোড়, 2m+1 বলতে আমরা বেজোড় বুঝি, কিন্তু 2 দিয়ে গুণ করলে কি হবে? আবার জোড় হয়ে যাবে। আর পায়ের আগে জোড় মানে কোন ঘর? এই ঘর। মাই ডিয়ার স্টুডেন্টস, পায়ের আগে জোড় মানে হচ্ছে 4th কোয়াড্রেন্ট। তাহলে আবার বলো, 4th কোয়াড্রেন্ট যদি হয়, এরপরে প্লাস কাউন্ট করলে, যদি তুমি প্লাস কাউন্ট করো সামনে যাবা, আর যদি মাইনাস কাউন্ট করো এখানেই থাকবা। তাহলে প্লাস হলে সামনে, মাইনাস হলে এই ঘরেই থাকবে। তাহলে প্রথম কোয়াড্রেন্টেও কস প্লাস, এই ঘরেও কিন্তু কস প্লাস, তার মানে এখানেও প্লাসই হবে। তাহলে cos π/4 এর মান হচ্ছে 1/√2। তোমরা কি খেয়াল করেছো, আমরা যখন জোড় নিয়ে কাজ করছি তখনও 1/√2, যখন বিজোড় নিয়ে কাজ করছি তখনও কিন্তু 1/√2। তাহলে বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হওয়া উচিত? এই যে কোশ্চেনের অ্যান্সার কিন্তু 1 নাম্বার 1/√2, যেটা প্রায় আমাদের স্টুডেন্টরা ভুল করে। এইটার MCQ আসলে দেখেই ঝটপট এইটা অ্যান্সার দিয়ে দেয়, +-1/√2। ঝটপট দেখছে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছে, এবং কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল। অ্যান্সার 2 ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/√2। এইটা গেল রিটেন প্রসেস। যদি তোমার রিটেন পরীক্ষা আসে তুমি এইভাবে করবা। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার MCQ পরীক্ষা আসলেও কি আমি একই নিয়মে করব? তোমাকে MCQ পরীক্ষা আসলে তুমি n এর জায়গায়, এই যে তোমাকে বলছে n এলিমেন্টস অফ z, n এর জায়গায় একটা জোড় বসাও আর একটা বিজোড় বসাও, তাহলেই হয়ে যাবে। n এর মান কি বলছিলাম? বিলংস টু জেড বলতে জোড়ও হইতে পারে, বিজোড় হইতে পারে। n এর জায়গায় একবার একটা জোড় মান বসাও, একবার জোড় একবার বিজোড়, খালি কি 1 2, যে কোনো সংখ্যা। জোড় বলতে তোমার যা ইচ্ছা, 2 4 6 8 যেটা ইচ্ছা। বিজোড় বলতে 1 3 5 7 যেটা ইচ্ছা। সবচেয়ে ছোট হচ্ছে এই দুইটা, তুমি বসাও অ্যান্সার পেয়ে যাবা। খেয়াল করো, যদি তোমাকে বলি ফর এমসিকিউ যদি তোমাকে বলি একবার কি বসাবো? জোড়, আরেকবার কি? বেজোড়। তো খেয়াল করো, যদি তোমাকে বলি এখানে, যদি তোমাকে বলি যদি n = 1 হলে, যদি 1 হয় বেজোড় হয়, তাহলে cos 2 × 1 × π ± π/4। আমাকে বলো তো 2 × 1 মানে 2π, 2π মানে কোনটা? 2π মানে এইটা। তো লিখলাম cos, কারণ পাই আকারে ভাঙালে চেঞ্জ হয় না, লিখলাম π/4। 2π মানে এই ঘরে, প্লাস হলে সামনে আর মাইনাস হলে এখানেই থাকবে। 2 জায়গায় আমরা জানি cos প্লাস, তাহলে প্লাসই হবে। দ্যাট মিন্স 1/√2 শেষ। আবার আরেকটা বসাবা কি? জোড় বসাও। যদি তুমি জোড় বসাও সেক্ষেত্রে কি ঘটবে? যদি আমরা এখানে জোড় বসাই, মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা জোড় বসাই n = 2 হলে আমরা পাবো cos, এখানে খেয়াল করো এই যে এখানে 2 × 2 আমি একবার লিখলে পাবো 4π ± π/4। আবার বলো 4π মানে কি? cos লিখবো, π/4 লিখবো। 4π বলতে আমরা বুঝি 4 নাম্বার ঘরে, প্লাস হলে সামনে, মাইনাস হলে এখানে। দ্যাট মিন্স 2 ঘরে cos কিন্তু আবার প্লাস, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার 1/√2। এই কাজটা কিন্তু মুখে মুখেই করা যায়। একটা হচ্ছে = হোয়াট, এই দুইটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। প্রত্যেকে বাসায় এই দুইটা SW করবা। এইটার অ্যান্সার কত হয় রিটেনও করবা, MCQ করবা। প্রথমে রিটেন যেভাবে করতে হয় করবা, তারপর MCQ যেভাবে সলভ করতে হয় দুইটাই করবা। দেখি কারা কারা পারো। এটার অ্যান্সার পরবর্তী ক্লাস আমি বলবো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমি বলবো। সর্বশেষ ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ম্যাথটা লিখে রাখো, সবার বইতেই আছে। থিটা ইজ 19 থিটা = হোয়াট? তোমাকে বললাম মান নির্ণয় করো। এই ম্যাথটা তুমি যে কোনো টেক্সট বুকে পাবা। ম্যাথটা একটু বড় হবে, বেশি না একটু বড় হবে। সবাই থাকবে আমার সঙ্গে। থিটা 3 থিটা সব কিন্তু গুণাকার আছে, মাঝখানে কিন্তু কোনো প্লাস নাই। থিটা 3 থিটা 5 থিটা 7 থিটা এইভাবে বাড়তে বাড়তে 19 থিটা পর্যন্ত তোমার মান সবগুলো গুণাকারে থাকলে মান কত হবে? এই হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা তোমার অ্যাডমিশন টেস্টে আসছে, ম্যাথটা গুরুত্বপূর্ণ। এইটাই আজকের সর্বশেষ ম্যাথ। সবাই খেয়াল করি, তোমাকে থিটার মান কিন্তু বলে দিচ্ছে
কত বলছে বলো তো, π/20। এখানে খেয়াল করো, এই যে তোমাকে থিটার মান দেওয়া আছে, যদি আমি উভয় পাশে 10 দ্বারা গুণ করি কি ঘটবে বলো তো, এই যে π/20 × 10, তো এখানে পাবো π/2। প্রশ্ন করতে পারো কেন 10 দিয়ে গুণ করলেন, এই যে উভয় পাশে এই মানটাকে উভয় পাশে 10 দিয়ে গুণ করলে আমরা এখানে খেয়াল করো 10 থিটার মান পাচ্ছি π/2। তা আমরা এখানে π/2 আকারে প্রকাশ করে রাখলাম, আমাদের এটা কাজে লাগবে। আমি আবার বলতেছি, এই যে এখানে থিটা = π/20, উভয় পাশে 10 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি π/2। 10 দিয়ে কেন গুণ করলাম, π/2 আনার জন্য। এই কাজটা করছি আমরা দেওয়া আছে থেকে। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এই সবগুলো ফিল আপ করতে হবে। আমি বোর্ডের এই অংশটা মুছে ফেলবো, সবাই লিখে রাখো খাতায়। তো 10 থিটার মান হচ্ছে π/2। আমরা এখানে পাইছি 10 থিটা আমরা পাইছি, আমরা সাইডে লিখে রাখতেছি 10 থিটা পাইছি আমরা π/2। এইটা কিন্তু সবার খাতায় আছে, মনে রাখবো। এইবার লেফট হ্যান্ড সাইড লিখে তুমি সবগুলো ফিল আপ করবা, আমার সঙ্গে সঙ্গে সবাই ফিল আপ করে ফেলো। cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, এরপরে হবে cot 7 থিটা, এরপরে হবে cot 9 থিটা, 1 3 5 7 আমার আগে যাচ্ছে। এরপরে হবে cot 11 থিটা, তারপরে হচ্ছে এখানে নিচে লিখতেছি আমরা cot 13 থিটা, cot 15 থিটা, cot 17 থিটা, আর সর্বশেষ হবে cot 19 থিটা। ম্যাথটা একটু বড়, পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে আমরা ধারাটাকে কমপ্লিট করলাম 1 3 5 7 এইভাবে বাড়তে বাড়তে 19 পর্যন্ত। এইবার কি করব, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করব। ম্যাথটা কিন্তু ট্রিপল স্টার, ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। এখানে দেখো তো মোট পদ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট পদ আছে 10টা। কয়টা বলো তো, 10টা। তুমি সমান যদি 2 ভাগ করতে চাও, 1 2 3 4 5, এই যে এই পর্যন্ত একটা বর্ডার দাও, এই পর্যন্ত পদ হচ্ছে 5টা। এটাকে মোট পথে 10টা, সমান 2 ভাগ করলে এখানে 5টা আর এখানে 1 2 3 4 5। তা আমরা কী করবো, ওই যোগের মতো এই 5টাকে আমরা রেখে দিব আর শেষের 5টা নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথম 5টাকে আমরা রেখে দিব, সমান 2 ভাগ করার পরে প্রথম 5টা যেভাবে আছে cot থিটা, cot 3 থিটা, এখানে বলতে পারি আমরা cot 5 থিটা, এখানে বলতে পারি আমরা কি বলতে পারি বলো, বলতে পারি আমরা cot 7 থিটা আর cot 9 থিটা। এই যে আমরা প্রথম 5টাকে আমরা রেখে দিছি, 1 2 3 4 5 রেখে দিলাম। এইবার পরের 5টাকে আমরা ভাঙাবো, এই যে এখান থেকে শুরু। বলো তো কীভাবে ভাঙাবো, এই যে খেয়াল করে দেখো 11 থিটাকে আমরা কি 10 থিটা প্লাস থিটা বলতে পারি, আমাকে বলো তো। 11কে বলতে পারি 10 থিটা প্লাস থিটা। কেন 10 আকারে ভাঙাইলাম, এই যে তাকায় দেখো আমরা 10 থিটার মান বের করছিলাম π/2, তো সবগুলাকে 10 থিটার সঙ্গে যোগ অথবা বিয়োগ করব। তাহলে বললাম 10 থিটা প্লাস থিটা। এরপর একটা বলো cot 13 থিটাকে আমরা বলতে পারি 10 থিটা প্লাস 3 থিটা। এই যে এখানে এই যে 13কে আমরা বলতে পারি 10 থিটা প্লাস 3 থিটা। কেন 10 থিটা, 10 থিটার মান আমরা জানি π/2। এরপরটাকে আমরা বলতে পারি এখানে cot বলতে পারি 10 থিটা প্লাস বলতে পারি 5 থিটা, দুইটা হইল। এরপরটাকে বলতে পারি cot 10 থিটা প্লাস 7 থিটা। আরেকটা বাকি আছে আমাদের, আরেকটা আমরা নিচেই লিখে দিচ্ছি cot 10 থিটা প্লাস হচ্ছে আমার 9 থিটা। 19 পর্যন্ত ছিল, 11 এখানে 13 15 17 19 আমরা ভাঙায় ফেললাম। এখন আবার কি করব, ম্যাথটা একটু বড় বাট কিন্তু ইজি, এই নিয়মে করলে একেবারে ইজি হবে। এই ম্যাথটা অনেকভাবেই করা যায়, এই ম্যাথটা আরও 3-4টা নিয়মে করা যায়। আমি আশা করি এইটা তোমাদের জন্য ইজি হবে। তোমরা খেয়াল করো, তাহলে এই যে এখানে cot 3 থিটা লিখলাম, cot 5 থিটা, cot 7 থিটা, তারপর হচ্ছে cot 9 থিটা, সবগুলোকে আবার লিখলাম। এইবার সব 10 থিটার জায়গা। আচ্ছা তোমরা একটু কাজ করো, আমার এখানে বোর্ড মুছতে হবে, একটু কষ্ট হবে, তোমরা একটু কাজ করো। এখানে তোমরা একটু লাইনটা লেখো সবাই। cot, এখানে এটা ছিল cot 3 থিটা, এখানে ছিল cot থিটা। মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমরা একটু কাজ করো, আমি এখানে লিখতেছি সংক্ষেপে। এরপরের লাইন এগুলো ঠিক থাকবে। এই যে টেন থিটার জায়গায় লিখবা π/2, এখানে টেন থিটার জায়গায় লিখবা π/2, এখানে লিখবা π/2, π/2 লিখবে এখানে, তারপর এখানে লিখবা π/2। সবাই একটু খাতায় লিখে ফেলো। তো যেখানে যেখানে টেন থিটা আছে, যেখানে যেখানে টেন থিটা আছে ওখানে লিখে ফেলবা π/2। থিটার জায়গায় π/2, এখানে π/2, এখানে π/2, এখানে এখানে, বাকি সব যেমনি আছে এমনি থাকবে। সবাই খাতায় লিখে ফেলো। লেখার পরে এইবার আমাকে বলো এরপরের লাইন, এরপরের লাইন এই যে π/2 আকারে ভাঙাইছো, π/2 একবার, কয়বার বলো? π/2 আগে কিছু নাই, মানে একবার আছে। এই যে টেন থিটার মান ছিল π/2, কয়বার আছে? একবার, বেজোড়। আমরা বলছিলাম π/2 বেজোড় আকারে থাকলে আমার কিন্তু এখানে কস চেঞ্জের সাইন হবে। এখানে কট আছে, কট চেঞ্জ হয়ে কী হবে বলো তো? 10 হবে। আমি আবার বলতেছি, যখন টেন থিটার জায়গায় π/2 লিখবা, π/2 লেখার পরে তাকায় দেখো π/2 একবার বেজোড়, তাহলে কট চেঞ্জে কী হবে? 10 হবে। লিখলাম 10, লিখলাম 10, লিখলাম থিটা। আচ্ছা আমাকে বলো তো π/2 প্লাস থিটা মানে কোন ঘর? π/2 প্লাস থিটা মানে কিন্তু 2 নাম্বার ঘর। মাই ডিয়ার স্টুডেন্টস, π/2 বলতে 90 ডিগ্রি, প্লাস মানে কোন নাম্বার ঘরে? 2 নাম্বার ঘরে। আর প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার ঘরে কট কিন্তু মাইনাস, 2 নাম্বার ঘরে কট কিন্তু মাইনাস, তাহলে এই যে এখানে একটা মাইনাস হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই যে এইটার পরিবর্তে পাইলাম -10 থিটা। আবার এখানে খেয়াল করো, এইটাও π/2, তো যদি π/2 হয় আবার এখানে 10 হবে, 10 লিখলাম, থিটা লিখলাম, π/2 প্লাস এটা 3 থিটা, তো যদি 3 থিটা হয় আবার π/2 প্লাস সামথিং, π/2 প্লাস সামথিং, 2 নাম্বার ঘরে আবার মাইনাস। একইভাবে বাকিগুলো, এইটাও হবে 10, 5 থিটা, তারপরটা আমার হবে এখানে 5 থিটা, এরপরটা হবে -10 7 থিটা, আর শেষেরটা হবে -10 9 থিটা। একই নিয়মে সব কট চেঞ্জ হয়ে 10 হবে, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট সব জায়গায় একটা করে মাইনাস হবে। এখন ম্যাথ শেষ, সবাই একটু খেয়াল করে দেখো তো, সবাই একটু খেয়াল করে, সবাই একটু খেয়াল করি, একটু মনোযোগী হই, আমাদের ক্লাস প্রায় শেষ। এই যে কট থিটা আর এই যে 10 থিটা, বলো তো এই দুইটা কি আমরা কাটাকাটি করতে পারি? আমরা কি জানি 10 = 1/cot বা cot = 1/10? তো যদি আমরা 10টাকে 1/cot লিখে ফেলি, দেখাইলেও হবে না দেখাইলে হবে, দেখাইতে পারলে ভালো। যদি আমরা 10টাকে 1/cot লিখে ফেলি তাহলে এই cot আর এইটা 1/cot কাটাকাটি যাবে। কিন্তু আবার খেয়াল করো, এই যে cot 3 থিটা, এই যে এখানে দেখো তো, এই যে 10 3 থিটা, এই দুইটাকে তুমি যদি 10কে 1/cot লেখো আবার কিন্তু কাটাকাটি। তারপরে এই যে এখানে cot 5 থিটা, এই যে এখানে 10 5 থিটা, যদি এখানে তুমি আবার খেয়াল করো এখানে কিন্তু আবার 1/cot কাটাকাটি। সর্বশেষ এই যে এখানে cot 7 থিটা, এই যে এখানে 10 7 থিটা, আবার এটা কাটাকাটি যাবে। আর বাকি থাকে কোনটা? বাকি থাকে এই যে cot, এটাকে বলতে পারি কি চিহ্ন দেওয়া যায়? চিহ্ন অন করে দিচ্ছি না, এই যে এখানে cot 9 থিটা আর এই যে এখানে 10 9 থিটা, তো cot 9 থিটা 10 9 থিটা সব কিন্তু কাটাকাটি চলে যাবে। থাকবে কি? থাকবে এই মাইনাসগুলো। ভালো করে খেয়াল করো, দেখো তো এখানে সব কাটাকাটি চলে গেলে মাইনাস আছে কয়টা বলো তো? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা মাইনাস যদি তুমি গুণ করো তাহলে কিন্তু -1 হবে। তুমি যদি 5টা মাইনাস গুণ করো, যেহেতু বেজোড় সংখ্যক মাইনাস, তাহলে মাইনাস থাকবে, আর কাটাকাটি করলে সব থাকে 1, তাহলে হবে হচ্ছে -1। আশা করি সবাই বুঝছি। 5টা মাইনাস গুণ করলে মাইনাসই হবে, আর কাটাকাটি করলে 1 থাকে, দ্যাট মিনস -1। এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।